আপনি মাঝপথে নৌকা ডুবাই দিয়েন না। তার মানে হচ্ছে প্রয়োজনীয় সংস্কার এবং আমাদের যে প্রাণের দাবি দৃশ্যমান বিচার হওয়ার আগে আপনি বিদায় নেন না। আপনার একটু সময় লাগবে, এই সময় আমরা দিতে প্রস্তুত আছি। এই জিনিস প্লিজ স্যার, আপনি এই কাজ করবেন না। কোটি কোটি মানুষের হৃদয়ে আপনি থাকবেন। একটা বিষয় হলো ইসলামিক ব্যাংক সংক্রান্ত, যে বিষয়ে আপনি গোটা পৃথিবীতে নাম করছেন। তো ইসলামিক ব্যাংকটা আগের জায়গার মধ্যে যদি ফিরে আসলে আমরা প্রবাসীরা, সকল বিশ্বের মানুষ, এই বিশেষ করে প্রবাসীরা আশ্বস্ততার জায়গায় যদি ফিরে পারি। আজকেও এখানে আলাপ করেছি, গতকাল আমরা আলাপ আলহামদুলিল্লাহ সঙ্গে একটা যোগাযোগ হচ্ছে আমাদের ইসলামিক ব্যাংকগুলোকে একেবারে উঁচুতে তুলে দেওয়ার জন্য। আবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সুনজরে দেখবেন রেমিটেন্স। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এটা বাংলাদেশের যোগাযোগটা মজবুত করা, শক্ত করা এবং এর ভিত্তিতে বাংলাদেশের অর্থনীতিকে মজবুত করা। কাজে আপনাদের কি কি দরকার, কি কি বিষয়, সেগুলো আমাদের প্রতিনিয়ত শুনতে হবে, একবার না, প্রতিনিয়তভাবে শুনতে হবে যে কি হচ্ছে। যেহেতু করে আপনাদের রাস্তায় সহজ করে দিলে আমাদের জন্য জিনিসটা মঙ্গলজনক হবে। যেহেতু আপনারা যা করছেন, এটা আপনারা হয়তো আসার সময় মনে করেন না যে দেশের মঙ্গলের জন্য আসতেছেন, নিজের চাকরি বা নিজের ব্যবসার জন্য এসছেন, কিন্তু আপনারা বড় রকমের সহজতা করছেন। বিশেষ করে এই বিপদের দিনে আপনারা না দাঁড়াইলে বাংলাদেশ তার সোজা হয়ে দাঁড়াতে পারত না। আপনারাই তারে শক্ত করে রাখছেন। এই পর্যন্ত যে মজবুত হয়েছে, এই যে ফয়জুল একটা বলবে নাকি কি করছো তোমরা এই টাকা দিয়ে, এটা বলো যে কত পয়সা আদায় করে, যে দেনা শোধ করলে এটা বুঝতে হবে। আমার শুধুমাত্র বিদ্যুৎ জ্বালানি খাতে মানে বকেয়া, মানে এলএনজির পাওনা, তারপরে তেলের পাওনা টাকা শোধ করতে পারতেছিলাম $3.2 বিলিয়ন ছিল। তো সেইটাকে এই আমরা মাত্র 8 মাসের সরকার, এই 8 মাসের সরকারে আমরা এটা 600 মিলিয়নে নিয়ে আসি। তো এইটা পরিশোধ করার সম্ভব আপনাদের সহায়তার জন্য আর কি। বাইরে থেকে যে আমরা চাপ দিত IMF, তাদের সঙ্গে আমাদের যে কথাবার্তা বলার আমাদের একটা শক্তি বাড়ছে। একটু মনে করে যে কাতারের কত পাওনা ছিল। আচ্ছা, কাতার থেকে আমরা এলএনজি কিনি লং টার্ম কন্ট্রাক্টে। তো 254 মিলিয়ন ডলার এরকম একটা পাওনা ছিল। তো আমরা যেহেতু আসবেন, স্যারের যাতে মুখ থাকে এবং ওদের সামনে যাতে আমরা আপনাদের পক্ষে হয়ে দাঁড়ায় থাকতে পারি, আমরা এই যে গতকালকে আমরা সব টাকা পরিশোধ করেছি, আর 1 টাকাও নাই। এবং আমাকে কাতারের যে মানে এনার্জি যে মিনিস্টার, সে সাদ, আমাকে হোয়াটসঅ্যাপে ধন্যবাদ জানাইছে যে ওরা এটা এত তাড়াতাড়ি এটা আশা করে না। এটা আপনাদের সহায়তার জন্য এটা সম্ভব হয়েছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি 36 বছর যাবৎ কাতারে আছি। 1000 রিয়াল বেতনে 10 বছর কাজ করছি। এখন আমার 14টা কোম্পানি, সেখানে 1200 বাংলাদেশি কর্মরত আছে। দোহার সবচেয়ে বড় লিমুজিন কোম্পানিটা আমার, পিকুইক লিমুজিন। সেখানে 900 ড্রাইভারের উপরে কর্মরত আছে, আলহামদুলিল্লাহ। আমি প্রবাসীদেরকে নিয়ে 2-4টা কথা বলবো। প্রবাসীদেরকে এয়ারপোর্টে আরেকটু সুযোগ সুবিধা করে দেওয়া, যেভাবে নাকি আমরা পরিবার নিয়ে যারা যাই তাদের জন্য আলাদা একটা লাইন যাতে থাকে, এবং হয়রানি বন্ধ করা। প্রায় আমরা খবরে দেখি ব্যাগগুলো কাটা হয় এবং প্রবাসীদের গায়ে হাত পর্যন্ত তোলা হয়। এই জিনিসগুলো থেকে যাতে স্যার আমাদের প্রবাসীরা আরেকটু রিল্যাক্স হতে পারে, যাতে আমরা আমাদের মনের খুশিতে দেশে প্রবেশ করলেন, এই খুশিটা যেন অনুভব করতে পারেন। তো সেই জন্য আমরা বলছি যে তাদেরকে ভিআইপি গেস্ট হিসেবে তো ট্রিট করবা। এরা সবাই আমাদের ভিআইপি, তারা আসছেন, তাদের সমাদর করা, তাদের জায়গা দেওয়া, লাউঞ্জ। আমাদের পার্শ্ববর্তী দেশগুলো থেকে কার্গোতে মাল আনার ব্যাপারে প্রাইসটা অত্যন্ত কম, সেটা অনেক বাড়ানো হবে। যেহেতু আমাদের বহু মাল আসবে এখন, আমরা যেহেতু অর্থনীতিকে সচল করেছি, আরো উদ্যোগী করেছি, এগুলো যেন সরাসরি আমরা পাঠাতে পারি। শুধু ঢাকা বিমানবন্দর না, আমরা সিলেট বিমানবন্দরকে আরো এটাকে একেবারে ডেডিকেটেড করা হবে যে মাল পরিবহনের দায়িত্ব, বড় দায়িত্ব, তারপর প্যাসেঞ্জারের দায়িত্ব। 1 নম্বর দায়িত্ব হলো মাল পরিবহন। চট্টগ্রামকেও সেটা করা হচ্ছে যে এখানে মাল পরিবহনটা আগে প্যাসেঞ্জার নিয়ে ব্যস্ত, মালের দিকে খেয়াল করতো না। এটা যেন এটা